আম্মু এবার দেখো তো কেমন হয়েছে। রাফির আম্মু শাড়িগুলো দেখে একগাল হাসে। বাহ, মাশাল্লাহ, আমার ছেলের চয়েস তো অনেক সুন্দর। খুব সুন্দর হয়েছে। এগুলো পরলে তোর বউকে একদম হুরপরির মতো লাগবে। রাফি লজ্জিত কণ্ঠে একটা হাসি দিল। ওর আম্মুর কথা শুনে তা দেখে ঝুমুরের মুখটা খা খা করে উঠল। ওর চোখটা ঝাপসা হয়ে গেল, কিন্তু ও তবুও মুখের হাসিটা বজায় রাখলো। তবে সেটা মলিন। তারপরে রাফি নিজের চয়েস করে 4টা ভিন্ন ভিন্ন রঙের ঘাগরার সাথে টপস আর দোপাট্টা নিল। তারপরে ঘরে পরার জন্য কয়েকটা নর্মাল শাড়ি ও 3 পিস নিল। গায়রার সাথে ম্যাচিং করে জুতাও নিল। রাফির এমন পাগলামি দেখে ওর আম্মু আর ঝুমুরের আম্মু তো হাসতে হাসতে শেষ। যে ছেলে বিয়ের আগেই এত বউ পাগলা, বিয়ের পরে না জানি কি করবে। বাকি সবাইও রাফির কর্মকাণ্ড দেখছে আর হাসছে। নীলাশ রাফির পিঠে একটা চাটি মারে। চালিয়ে যাও বড় ভাই, তোকে দেখে আমিও শিক্ষা গ্রহণ করব কিভাবে বউ পাগল হতে হয়। রাফি কিছু বলল না, প্রত্যুত্তরে শুধু মাত্র একটা হাসি দিল। তারপর জুয়েলারি সাইটে গিয়ে নিজের পছন্দ মতো ঝুমুরের জন্য জুয়েলারি নিতে লাগলো। বাকিরা সবাই আগের মতোই কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এদিকে ঝুমুরের জোড়া কানের দুলের ওপরে নজর পড়ল। খুব সুন্দর কারুকাজ করা ওর পছন্দ হলো দেখেই ঝুমুর ওটার কাছে গিয়ে দুলটা 2 হাতে নিয়ে হিজাবের ওপরে দিয়ে ধরে। আয়নায় নিজেকে দেখতে লাগলো। রাফি যে সেটা পেছন থেকে দেখছে সেটা ঝুমু খেয়াল করে নাই। ও কানের দুলটা ট্রায়াল করে আবার জায়গা মতো এনে রেখে দিল। তারপরে বাকি সবাই যেখানে জুয়েলারি কিনছে সেখানে এসে সবার সাথে দাঁড়ালো। ঝুমুর সেখান থেকে যাওয়ার পরে রাফি সেখানে গিয়ে ঝুমুরের পছন্দ করা দুলজোড়া নিয়ে কাউন্টারের বয়কে বলল এটা প্যাকিং করে দিতে। লোকটা ওটা প্যাকিং করে রাফির হাতে দিল। রাফি ওটা কাউকে না দেখিয়ে নিজের পকেটে নিয়ে নিল। তারপর জুয়েলারি ও অর্নামেন্টস কেনার পর এবার ছেলেদের কাপড় চোপড় আর শেরওয়ানি কেনার পালা। তাই এবার সবাই ছেলেদের কাপড় চোপড়ের সাইটে গেল। রাফি ঝুমুরের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলতে লাগলো, এই ঝুমু, আমার জন্য শেরওয়ানি, কোট, স্যুট, পাঞ্জাবি চুজ করে দে না প্লিজ। আমাকে কেন বলছো? তোমার হবু বউকে বলো তোমাকে ওসব চুজ করে দিতে। তাকেই তো বলছি। মানে? কিছু না, তোর এত বুঝে কাজ নাই। তোকে যা কইছি তাই কর না প্লিজ। প্লিজ আর কোনো প্রশ্ন করিস না। শুভর প্রত্যুত্তরে কোনো বাক্য ব্যয় না করে কনের ড্রেস আপের সাথে ম্যাচ করে শেরওয়ানি, শার্ট, প্যান্ট, কোট, স্যুট ও জুতা পছন্দ করে দিল। ঝুমের চয়েস সবসময়ই বেস্ট, তাই তো বাসার কেউই কিছু কিনতে গেলে আগে ঝুমুরকে ইনফর্ম করে। বাকিরাও বিয়েতে কি না কি পরবে এসব পছন্দ করছে নিজেদের ইচ্ছে মতো। কেনাকাটা করতে করতে শপিং ব্যাগে ভরে সবাই হাঁপিয়ে গেছে। কখন যে রাত 8টা বেজে গেছে সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপই নাই। এখন শুধুমাত্র নেশা চেপেছে কেনাকাটার। তখন জিনিয়া আর ঈশিতা এসে রাফির আম্মুকে বলল, ও বড় আম্মু, শোনো না। কি হয়েছে বল। বলছিলাম সেই সকালে খেয়েছি, তাও মনে নাই। খুব ক্ষুধা পাইছে, আর পারছি না। এখন রাফি এসে আম্মু, আমাদের কেনাকাটা তো আজকের মতো শেষ, তাই না? হ্যাঁ, আজকের মতো এতেই যথেষ্ট। তাহলে এখন চলো, রেস্টুরেন্ট থেকে খাবার খাওয়া শেষ করে বাসায় চলে যাই। টায়ার্ড লাগছে খুব। হুম, চল। তখন রাফি এসে তার পরপরই সবাই আস্তে আস্তে রেস্টুরেন্টের দিকে হাঁটা শুরু করলো। ঝুমো এবার পাশাপাশি আনমনা হয়ে হাঁটছে। সবাই ভিন্ন টপিক নিয়ে কথা বলছে। নীলাশ, রাজ আর রাফি এরা 3জন একসাথে হাঁটছে আর কি জানি নিয়ে খুব হাসাহাসি করতেছে। আর ঝুমুর ওকে দেখছে। ঝুমু একটা জিনিস লক্ষ্য করেছে যে মার্কেটের জিনিসপত্র কেনার সময় অনেক মেয়েরা রাফির দিকে কেমন করে যেন তাকিয়েছিল, যেটা ঝুমুর মোটেও মেনে নিতে পারছে না। শুধু রাফির দিকে না, নীলাশ ও রাজের দিকেও। ওরা 3জনই খুব সুদর্শন পুরুষ। ঝুমুরের ইচ্ছে হচ্ছে ওই লুচু মেয়েদের চোখের উপরে দিতে, যাতে করে যেন কারো পছন্দের মানুষের দিকে নজর না দিতে পারে। ওর অনেক কিছু মনে চাচ্ছে কিন্তু কিছু করতে পারছে না। শুধু মধ্যে মধ্যে জ্বলে পড়ে যাচ্ছে। পর মুহূর্তেই মোর মনে পড়ল যে রাফি তো তার নয়। তাহলে এত জ্বলে পুড়ে কি হবে? এসব চিন্তা করছে ঝুমু, তখনই নীলা ওর পাশে আসলো। ঝুমু, তোর কি কোনো কারণে রাগ উঠেছে? এই ছেমড়ি বুঝলো কেমতে? না না, কই? তা তোর হঠাৎ এমন মনে হলো কেন?
তোর তো আবার রাগ উঠলে নাক লাল হয়ে যায়, যা এখন হয়ে আছে। কারণ অন্য হতে পারে লাল হয়ে গেছে, কিন্তু হিজাবের জন্য দেখা যাচ্ছে না। থুর, কি যে বলিস না। এইখানে কে আমার রাগ উঠবে? এই জায়গায় তাও এমনিতেই হয়তো লাল হয়ে গেছে, আর তুই কি না কি ভাবছিস। হবে হয়তো। যাই হোক, এসব বাদ দে। তা আগে বল, নীলাশ ভাইয়ার সাথে তোর প্রেম বিনিময় কেমন চলছে? যা, কি যে বলিস না তুই। যা বাবা, এখন লজ্জা পাওয়ার কি আছে? দেখ আমার কি দুর্ভাগ্য, তুই আমার 3 মাসের ছোট হয়েও তোর বিয়ে হয়ে যাচ্ছে, আর আমার একেই বলে কপাল। চিন্তা করো না বেবি, সেদিন তোমার স্বপ্ন পূরণ হবে। তোমারও সেদিন হিললে হয়ে যাবে। মানে কি বলিস তুই? হ্যাঁ, তো মানে বুঝে লাভ নাই, শুধু দেখতে থাক क्या होता है। ঝুমু কিছু বুঝলো না নীলার কথার। কিছুক্ষণ পরে একটা রেস্টুরেন্টে সবাই গিয়ে পৌঁছালো। এদিকে টেবিলে রাফি, ঝুমু, নীলা, নীলাশ, রিয়া, জিনিয়া, ঈশিতা আছে। আর বাকিদের জন্য 2টা টেবিল বুক করা আছে। যে যার চেয়ারে বসে পড়লো। পরক্ষণে রাফি সবার পছন্দ অনুযায়ী ওয়েটার বয়কে খাবার অর্ডার দিল। কিছুক্ষণ পরে ওয়েটার এসে খাবার দিয়ে গেল। সবাই খাওয়া শুরু করলো। সবাই খাওয়ার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে। আর ঝুমুর খাওয়ার ফাঁকে ফাঁকে রাফির দিকে তাকাচ্ছে। রাফি সেটা আগেই লক্ষ্য করছে, কিন্তু ঝুমুকে ডিস্টার্ব করে নাই। ঝুমু রাফিকে যত দেখে ততই অবাক হয়। সে মনে মনে বলে, একটা মানুষ কি করে এত সুন্দর হতে পারে, কেন এত কিউট সে। রাফি ঝুমুরের দিকে তাকিয়ে মুচকি হাসলো, যেটা ঝুমুরের বুকে তীরের মতো ঘাতলো। এই হাসি যেন ঝুমুর বারবার মরতে পারে। অতঃপর সবাই খাওয়া শেষ করে এসে গাড়িতে বসলো। শপিং ব্যাগ আগেই গাড়িতে রাখা ছিল। গাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। 30 মিনিট পরে সবাই বাড়িতে এসে পৌঁছালো। অতঃপরে সবাই খাওয়া দাওয়া শেষ করে এসে গাড়িতে বসলো। শপিং ব্যাগ আগেই গাড়িতে রাখা ছিল। গাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। 30 মিনিট পরে সবাই বাড়িতে এসে পৌঁছালো। নীলাশ আর রাজের পরিবারের সবাই কিছুক্ষণ রেস্ট করে বিদায় জানিয়ে চলে গেল। বাকিরাও খুব টায়ার্ড, তাই কেউ আর আড্ডা না দিয়ে যে যার রুমে চলে গেল। ঝুমু তো সেই আসা মাত্রই রুমে চলে গিয়েছে। এদিকে ঝুমু রুমে গিয়ে আস্তে আস্তে হিজাব থেকে আলপিনগুলো খুলছে, আর নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, আরও ভাবছে। আচ্ছা, আমি কি দেখতে এতটাই কুৎসিত? আমি কি নিজেকে আগের থেকে মোটেও চেঞ্জ করতে পারিনি? আগে সেই হাবা গোবা মার্কা চেহারা পাল্টাতে পারিনি? আমি কি রাফি ভাইয়ের যোগ্য হয়ে উঠতে পারিনি? কেন সে আমাকে একটুও ভালোবাসতে পারে না? আমি কি তার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখি না? হয়তো সে আমার থেকে আরো সুন্দর স্মার্ট মেয়েকে ডিজার্ভ করে। হিজাব খুলে কাপড় চেঞ্জ করে ঢিলেঢালা একটা ফ্রক পরে নিল ঝুমু। চুলগুলো ছেড়ে দিল। তারপর বারান্দায় চলে গেল। বারান্দায় গিয়ে রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে বড় একটা দীর্ঘশ্বাস নিল। সে ভাবছে তার বেশিরভাগ বান্ধবী বয়ফ্রেন্ড আছে। তাকেও অনেক ছেলে ইমপ্রেস করার চেষ্টা করেছে, প্রপোজ করেছে, কিন্তু সে এরকম কোনো কিছুতে তেমন রেসপন্স করেনি। এমনকি যারা ওকে প্রপোজ করেছে তাদেরকে কিছু ভালো মন্দ বলতো না। শুধুমাত্র নীলাই ওদেরকে টাইট দিয়েছে। ঝুমুর তো বয়ফ্রেন্ড চায় না, ও এমন একজনকে চায় যে ওর সুখ দুঃখ ভালো মন্দ বলা না বলা কথা সবগুলো বুঝবে, প্রত্যেকটা ভালো কাজ সাপোর্ট করবে, তাকে যথেষ্ট কেয়ার করবে, তাকে অনেক ভালোবাসবে। তার এমন একটা মানুষই হলো রাফি, যাকে ঝুমুর অনেক আগেই তার মনটা দিয়ে বসে আছে, নিজের থেকে বেশি যাকে ভালোবাসে। এইদিকে রাফি রুমে এসে ড্রেস চেঞ্জ করে ফোন টিপতে টিপতে ধীর পায়ে বারান্দায় দিকে গেল। বারান্দা হলো রাফির পছন্দের একটা জায়গা। বারান্দায় এসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায় মন ভরে, যা খারাপ মনকেও নিমেষে ভালো করে দেয়। আর রাফির এত তাড়াতাড়ি ঘুম আসে না, তাই টাইম পাস করার জন্য বেলকনিতে চলে গেল। বেলকনিতে দাঁড়িয়ে রেলিংয়ে হাত দিয়ে সেও খোলা আকাশে তাদের মনের মাঝে মিলিয়ে দিতে ব্যস্ত হয়ে গেল। আকাশে ভরা চাঁদ উঠেছে,
হয়তো আকাশেও আজকে অনেক বেশি খুশি হচ্ছে। সরি, আকাশেও আজকে খুশির কিছু হচ্ছে। রাফি এক ধ্যানে তাকিয়ে আছে। হঠাৎ করে রাফির কানে পাশের বারান্দা থেকে সুরেলা একটা কণ্ঠ ভেসে আসলো। কষ্ট করে সেই আকাশের দিকে থেকে চোখ সরিয়ে পাশের বারান্দার দিকে তাকালো। দেখলো ঝুমু বারান্দার রেলিং ধরে চোখ বুজে গানের সুর তুলেছে, গানের সুর তোলার চেষ্টা করছে। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ঝুমুর দিকে। ওইদিকে ঝুমু টের পায়নি সে তাকে কেউ একজন এক ধ্যানে দেখতে ব্যস্ত। গলাটা ঝুমু নিজের আবেগ দিয়ে গানটা ঝুমু নিজের আবেগ দিয়ে শেষ করলো। গানটা শেষ করার ঝুমু কেঁদে দিল, কিন্তু সেটা ছিল শব্দহীন কান্না। কাঁদতে কাঁদতে সে রেলিংয়ে থেকে হাত সরিয়ে দোলনায় বসে পড়ল। অঝরে ধারায় চোখের থেকে পানি গড়িয়ে পড়ছে। ও কিছু মেনে নিতে পারছে না। এতদিনের জমানো ভালোবাসা যে একদিনে শেষ করা যায় না। সে মোটেও রাফিকে ভুলতে পারবে না। পরিস্থিতি তাকে কোন নিষ্ঠুরতম তাই এসে ফেলল। এভাবে ভাবতে ভাবতে ওখানেই ঝুমু ঘুমিয়ে গেল। পরদিনে রাফি ঝুমুরের গান শুনে স্তব্ধ হয়ে গিয়েছে। এতটা মায়া জড়ানো ছিল গলা গানটায়, সে শুধু ঘুরে ঘুরে মুগ্ধ হয়েছে। ধ্যান ভাঙার পরে ঝুমুর বারান্দার দিকে চেয়ে দেখলো ঝুমুর দোলনায় ঘুমিয়ে আছে। রাফি তাড়াতাড়ি করে ঝুমুর রুমে ঢুকে বারান্দায় গেল। গিয়ে দেখলো ঝুমু গুটিসুটি মেরেই ঘুমিয়ে আছে। রাফি আস্তে করে ঝুমুরকে কোলে নিল। ঝুমুকে কোলে নিয়ে ওর বিছানায় গিয়ে রাফি বসলো। যেই ঝুমুকে শোয়াতে যাবে তখনই ঝুমু রাফিকে আঁকড়ে ধরে আর ঘুমের মাঝে ডুকরে কেঁদে উঠে। রাফি অবাক হয়ে ঝুমুরের দিকে তাকালো। ঘুমের মধ্যেই ঝুমু ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে আর অস্পষ্ট কণ্ঠে বলছে, তুমি অন্য কাউকে বিয়ে করো না রাফি ভাই। তোমার পাশে আমি অন্য কোনো মেয়েকে মেনে নিতে পারবো না, পারবো না, সহ্য করতে পারবো না। আমি যে একদম নিঃস্ব হয়ে যাব। আমি যে আমার যে বেঁচে থাকার ইচ্ছেটাই মরে গেছে। হয়তো বাকিটুকু শুধু মরে যাবার পালা। হয়তো নিঃশ্বাসটা এই দেহ থেকে বের হয়ে যাবে। মরার কথা শুনতেই রাফি ঝুমুর মুখ চেপে ধরলো। ঝুমু আবার রাফির বুকে ঘুমিয়ে গেল। রাফিও ঝুমুকে আরো শক্ত করে জড়িয়ে নিল বুকের মাঝে। রাফির চোখে পানি চলে এসেছে ঝুমুর কথা শুনে। এমন কথা বলিস কেন ঝুমু? তুই কি করে ভাবলি তোর রাফি ভাইয়া তোকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে? তুই আজও আমার ভালোবাসা বুঝলি না। আর কোনোদিন যেন তোর মুখে মরার কথা না শুনি। তোকে আমি কোনো মতেই হারাতে পারবো না। তুই যে শুধু আমার আর আমার হয়ে থাকবি সারা জীবন। রাফি ঝুমুকে শক্ত করে জড়িয়ে ধরে ওর কপালে গালে ঠোঁটে চুমু দিল। রাফি আবার ঝুমুরের দিকে তাকিয়ে, ঝুমু, তুই কি জানিস না তুই আমার পুরা দুনিয়া, তুই আমার হৃদয়, তুই আমার হার্টবিট। আমার সবকিছু জুড়ে যে তুই বিরাজমান। আমি যে তোকে ছাড়া একদম নিঃস্ব। আমি যে তোকে ছাড়া আর কিছু ভাবতে পারি না। তুই শুধু আমার। তারপর রাফিকে ঝুমু কে বিছানায় শুয়ে দিয়ে গায়ে চাদর জড়িয়ে দিয়ে দরজা ভিজিয়ে নিজের রুমে চলে গেল। তারপর বিছানায় গিয়ে শোয়া মাত্রই ঘুমিয়ে গেল। এভাবেই কেনাকাটা, শপিং এসব নিয়ে 11 দিন কেটে গেল। অবশেষে অনেক প্রতীক্ষার পরে সেই কক্সবাজারে যাওয়ার দিন চলে আসলো। সকাল থেকেই খুব ব্যস্ত সময় পার করছে। যার যার প্রয়োজনীয় জিনিস, কাপড় চোপড় ইত্যাদি যা লাগবে সবকিছু প্যাক করতে ব্যস্ত সবাই। 3টে বড় এসি বাসে ফ্যামিলি, আত্মীয় স্বজন সহ বিকেলের দিকে সবাই রওনা দেবে কক্সবাজারের উদ্দেশ্যে। সকালে রওনা হবার কথা ছিল, কিন্তু অনেকের ঘুম থেকে উঠতে দেরি হয়, রেডি হতেও দেরি হয়ে যায়, আর বিকেলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ঝুমু সেই রাতেই ওর প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিয়েছে একটা ট্রলি ব্যাগে, আর সকাল সকালই তৈরি হয়ে নিয়েছে ঝুমু, যার কারণে সে বিন্দাস সবার কার্যকলাপ দেখছে আর মিলাকেও হেল্প করছে তৈরি হতে। এবার ঝুমু ওর আম্মুর কাছে গেল আর তাকে জিজ্ঞেস করলো, আম্মু, তোমার কোনো হেল্প লাগবে কি? ওফ, ঝুমু তুই এসেছিস? হ্যাঁ, তোর আব্বুর এই কাপড়গুলো একটু ভাঁজ করে প্যাক করতো। ওকে আম্মু, আমাকে দাও তো তুমি। এই বলে ঝুমু ঝটপট
কাপড়গুলো ভাঁজ করতে শুরু করলো। মাত্র 10 মিনিটে সবগুলো প্যাক করা হয়ে গেল। ঝুমুর আম্মু জড়িয়ে ধরে কপালে চুমু দিল। বাহ, আমার মেয়েটা দেখি সব কাজে এক্সপার্ট। তখন ঝুমুরের আব্বু এসে দেখতে হবে না মেয়েটা কার? আমার মেয়ে তো সকল কাজে কাজী হবেই, তাই না আম্মু? হুম আম্মু। ঝুমুর আব্বু ঝুমুর মাথায় হাত বুলিয়ে দিয়ে আমার আম্মুটা কত বড় হয়ে গিয়েছে। আর কয়েকদিন পরে আমার আম্মুটার বিয়ে, তাই না অনু? ঝুমুর আম্মুর নাম অনিতা। ঝুমুর আব্বুর আদর করে ডাকে অনু। প্রিয় মানুষ ছিল, তাও দুইজন প্রেম করে বিয়ে করেছে। আমার বিয়ে মানে? কিছু বুঝলাম না। ও মেয়ের এমন প্রশ্নে মিস্টার লতিফ থতমত খেয়ে গেলেন। তিনি আমতা আমতা করে বলল, না মানে নীলা তো তোমার ছোট, ওর যখন বিয়ে হয়ে যাচ্ছে তাহলে তোমারও বিয়ে হতে আর কতক্ষণ, তাই না? ঝুমুর মনটা তবুও খুঁতখুত করছে। ওর মনে হচ্ছে ওর আব্বু কথা ঘুরাচ্ছে। এরই মধ্যে ঠিকই একটা ঘাপলা আছে, কিন্তু ও ঠিক বুঝতে পারছে না। আচ্ছা আম্মু, আমি ভাবির কাছে যাই। ঝুমা হয়তো ভাবিকে কিছু করতে দিচ্ছে না। ওকে মা, তুই যা। ঝুমু বেরিয়ে যাবার পরে ওর আম্মু ওর আব্বুর দিকে তাকিয়ে হাঁকিয়ে উঠলেন। আর একটু হলেই তো ফাঁস করে দিতি সবকিছু। রাফি যে এটা সারপ্রাইজ প্ল্যান করেছে সেটা কি তুমি ভুলে গেলে? বলিনি তো, তাহলে এত রাগ করছো কেন? হয়েছে হয়েছে, এখন যান। আপনি রেডি হয়ে আমাকে উদ্ধার করুন। ওকে। এদিকে ঝুমু তৃণার রুমে গিয়ে দেখে ঝুমা সত্যি অর্ণাকে কিছু করাতে নিচ্ছে না। আর তুষার ওয়াশরুমে অর্ণা ঝুমুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ওর কান্না করেই যাচ্ছে। অর্ণা বিরক্ত হয়ে গেছে। এমনিতেও বিকেল হয়ে এসেছে প্রায়, কিন্তু এখনো সে তৈরি হতেই পারেনি। ভাবি, আমার কাছে ঝুমাকে দিয়ে তুমি তৈরি হয়ে নাও, বিকেল হতে বেশি দেরি নাই। জুমু তুমি এসেছো, দেখে নাও সে তখন থেকে কি করছে পিচ্চিটা। কতক্ষণ বলে ঘুমাবে আবার বলে ঘুমাবে না, কতক্ষণ বলে খাবে আবার বলে খাবে না, কান্নাও থামাচ্ছে না, আমাকে বসতেও দিচ্ছে না। তেমন তোমার ভাইও সকাল থেকে বাপ বেটি মিলে আমার মাথাটা পুরো নষ্ট করে দিয়েছে। আচ্ছা আচ্ছা ভাবি, তুমি এত রাগ হইও না। ঝুমাকে আমার কাছে দিয়ে তুমি তোমার কাজ করো। এই নাও। ঝুমুকে ঝুমের কাছে দিয়ে অর্ণা চলে গেল, আর ঝুমু ঝুমাকে কোলে নিয়ে করিডোরের দিকে গেল। ঝুমার কোলে লেপ্টে আছে শান্ত হয়ে। ঝুমু জিজ্ঞেস করলো, মামুনি, তুমি কি এখন কিছু খাবে না নাকি ঘুমাবে? মাম্মা, আমি এখন ঘুমাবো। ওকে, তুমি মামুনির কোলে ঘুমিয়ে পড়ো, আমি তোমার পিঠে হাত বুলিয়ে দিচ্ছি। ঝুমু ঝুমার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো আস্তে করে। পিচিটা ঝুমুর কোলে ঘুমিয়ে গেল। ঝুমু ঝুমার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো আস্তে করে। পিচিটা ঝুমুর কোলে ঘুমিয়ে গেল। দেখতে দেখতে বিকেল হয়ে এলো। রাজ ও নীলাশদের পরিবার এতক্ষণ আগেই তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে এসেছে। নীলাশ, রাফি, রাজ ওরা সবাইকে তাদের নির্দিষ্ট সিট খুঁজে দিচ্ছে। তাদের লাগেজগুলো যথাস্থানে রাখতে সাহায্য করছে। সব কাজিনরা মানে তরুণ তরুণীরা এক বাসে বসেছে, আর বাকি দুইটা বাসে মধ্যবয়স্ক বয়স্ক ব্যক্তিরা বসেছে। খুব সুন্দর করে সব ব্যবস্থা করা হয়েছে। এদিকে তুষার, মিস্টার আলতাফ, মিস্টার আশরাফ ও তার বাকি ভাইরা তাদের পরিবারের এক এক করে সবার লাগেজ ও প্রয়োজনীয় জিনিসপত্র এনে বাসের পাশে রাখছে। ঝুমুরার লাগেজ তুষারের কাছে দিয়েছে, কারণ ওর কোলে ঝুমা, তাই সবকিছু বাসে তোলার পরে বাড়িটা আবার চেক করে তালা দিয়ে কেয়ারটেকারের কাছে বাড়ির চাবি দিয়ে দিল রাফির আব্বু। এবার বাসে ওঠার পালা। এক এক করে সবাই বাসে উঠে গেল। আজকে রাফি সাদা কালো কালারের ফিটিং টি শার্ট, ব্রাউন কালারের লেন্ডার পরেছে, চুলগুলো একদিকে সেট করা। অনেক হ্যান্ডসাম লাগছে আজকে ওকে। ওকে দেখে তো নীলাশ ও রাজের কাজিনরা নিয়ে আস্তে আস্তে বাসের দিকে আসছে। রাফি বাহিরের দিকে থমকে গেল। একদম সাধারণ সাজে ঝুমকে তার কাছে অনেক সুন্দর লাগছে, যা বলে বোঝানো যাবে না। হালকা গোলাপি কালারের থ্রি পিস ওড়না মাথার ওপরে হালকা করে রাখা,
কপালের সামনে থেকে কয়টা চুল ওড়না ঠেলে বেরিয়ে চলে এসেছে। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। আর ঝুমা ওকে এমনভাবে আঁকড়ে ধরে ঘুমিয়ে আছে, দেখে মনে হচ্ছে ঝুমাই ওর মা। আর ঝুমু ওকে পরম যত্নে আঁকড়ে ধরেছে। বাসের সামনে সে ঝুম চিন্তা করছে সে উঠবে কি করে। রাফি ঝুমুর দিকে তাকিয়ে চোখে থাকা সানগ্লাসটা খুলে টি শার্টের সামনে ঝুলিয়ে রাখলো। পেছনে থেকে তুষার রাফির কে ডেকে বলল, এই বেটা এমন করে তাকিয়ে না থেকে আমার বোন আর মেয়েকে তোল। হুম, তুলছি। রাফির শাহান এগিয়ে গিয়ে এক ধাপ নিচে নেমে ঝুমুরের এক হাত বাড়িয়ে দিল। ঝুমুর রাফির হাত বাড়িয়ে দেওয়া ঝুমু ইতস্তত বোধ করলেও রাফির হাত ধরলো। রাফি ঝুমুকে উপরে তুললো, তারপরে এক টানে নিজের কাছে নিয়ে আসলো। আচমকা এমন করে টান দেওয়ায় ঝুমু নিজেকে সামলাতে না পেরে রাফির বুকের সাথে মিশে গেল। রাফি ঝুমুর কোমর ধরে দাঁড়িয়ে আছে। ঝুমুর রাফি থেকে দিকে তাকালো। রাফি মুচকি হেসে মাথা নুইয়ে ঝুমুর গালে একটা চুমু খেলো। রাফির চুলগুলো ঝুমুরের গালে এসে পড়ছে। এক অদ্ভুত শিহরণ বয়ে গেল ঝুমুরের সারা শরীর জুড়ে। রাফি এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঝুমুর দিকে। লুকিং সো গর্জিয়াস। রাফির এমন তাকিয়ে থাকা দেখে ঝুমুরের হার্ট অ্যাটাক হবার উপক্রম। ঝুমুরের কথা আটকে আসছে। হাত সরাও প্লিজ, ভিতরে যাব। হুম। রাফি ঝুমুরের কোমর থেকে হাত সরাতেই ঝুমু বাসের ভেতরে ঢুকে গেল। পরিচিত অপরিচিত অনেকেই দেখতে পেল সে। ঝুমুরের একটা নিরিবিলি সিট চাই, সেটা সে শেষের সারির দিকে পাবে, তাই সে শেষের সারিতে গিয়ে এগিয়ে যেতে লাগলো। যাবার সময় মাঝপথে তুষারকে বলল, ভাইয়া ঝুমা আমার কাছে আছে, আর আমি পেছনের সিটে আছি। তুমি তো জানো আমি বেশি ভিড়ের মাঝে থাকতে পারি না। আচ্ছা আপু তুই যা, কোনো প্রবলেম হলে আমাকে ডাক দিস। আর এই নে ঝুমার ফিটার, সজাগ হলে খাইয়ে দিস কেমন। ঝুম পেছনে ছেড়ে চলে গেল। সেখানে গিয়ে জানালার পাশে বসলো। সিটটা পেছন থেকে আরেকটু হেলিয়ে দিয়ে আরাম করে বসলো সে। আর ঝুমুকে নিজের বুকের সাথে জড়িয়ে রাখলো। আর ঝুমা তো গভীর ঘুমে কাতর। নীলা এসে ঝুমের ব্যাগ দিয়ে গেল। ব্যাগের ভেতরে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রাখা, পানির বোতল, কেক, চকলেট আর সাথে আরো কিছু খাবার, যা সে বাসা থেকে নিজে বানিয়ে এনেছে। আগাম সতর্কতা সবকিছু অবলম্বন করে চলে ঝুমু, যেটা ওর একটা অভ্যাস। প্রায় 5 মিনিট পরে বাস চলতে শুরু করলো। ঝুমু বাইরে তাকিয়ে বাইরের দৃশ্য দেখতে মগ্ন। রাফের ফ্রেন্ডরা সবাই এসেছে। ওরা বাসের ভিতরে এসে আড্ডা দিচ্ছে, গান বাজাচ্ছে। মনে হচ্ছে কোনো ট্যুরে যাচ্ছে। রাফিকে অনেক মেয়ে দেখে ক্রাশ খেয়েছে। কিছু মেয়ে তার গায়ের সাথে মিশে হেলে দুলে হাসছে। ঝুমু একদম পেছনে বসলেও সামনে সবকিছু দেখতে পাচ্ছে। একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে বসে রইল। বাস তার আপন গতিতে চলছে। প্রায় 1 ঘন্টা পরে ঝুমা ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠে ঝুমাকে জিজ্ঞেস করলো, মাম আমরা এখন কোথায়? আম্মু আমরা তো এখন বাসে আছি, তোমার ঘুম ভেঙে গেছে? ঝুমার গলা ধরিয়ে ধরলো। ঝুমা পিচ্চিটার মুখে কাছে ফিডার ধরে। কলিজা আমার, এখন জলদি এটা খেয়ে নাও তো। ঝুমা মাথা কাত করে সায় জানিয়ে দুধ খেতে লাগলো। এমন সময় রাফি এসে ঝুমের পাশের সিটে ধাপ করে বসে পড়লো। ঝুমা রাফির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। রাফি ওদের দিকে তাকিয়ে থাকা দেখে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমরা আমার দিকে এমন করে তাকিয়ে আছো কেন? ঝুম সাথে সাথে চোখ সরিয়ে নিল। আর ঝুমা মুখ থেকে ফিটার সরিয়ে, বাবাই তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে। ওলে ওলে, আমার মামনিটা তাই নাকি? সত্যি। থ্যাংক ইউ আমার সোনা মাটা। ঝুমা কিছুক্ষণ রাফিকে পর্যবেক্ষণ করে বলল, তোমার কি খিদে পাইছে? ঝুমার কথা শুনে রাফি ওর দিকে ঝট করে তাকালো। তুই বুঝলি কি করে? তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। তুই তো জানিস লং জার্নিতে আমার খিদা পায়, আর আজকে সারাদিনে তেমন কিছু খাওয়াও হয় নাই, নানা কাজে বিজি ছিলাম। আর বাস থামতে আরো 2 ঘন্টা বাকি, এতক্ষণ কি করে যে থাকবো আল্লাহই জানে।
ঝুমুর রাফির কথার প্রতি উত্তরে কিছু বলে। ওর ব্যাগ থেকে দুইটা টিফিন বক্স বের করে রাফির হাতে দিল। কেক আর পানির বোতল বের করলো। রাফি শুধু অবাক হয়ে ঝুমুর দিকে তাকিয়ে আছে। আমি জানতাম তোমার খিদে পাবে বাসে বসে, তাই তো বাসা থেকে এগুলো নিজের হাতে রান্না করে নিয়ে এসেছি। রাফি একটা বক্স খুলে দেখলো তাতে বিরিয়ানি ও আরেকটিতে চিকেন রোল রাখা। বা সব দেখছি আমার ফেভারিট খাবার। এই না হলে আমার লক্ষ্মী বউ। খুশির ঠেলায় কি না কি বলে ফেলেছো নিজেও জানি না। কি বললে? বোন বলতে চেয়েছি, মুখ ফসকে বেরিয়ে গেছে। ধরা খাওয়ার মতো মুখ করে। ও আচ্ছা, তাই বলো, এখন খেয়ে নাও। খাচ্ছি। রাফি খাওয়া শুরু করলো। প্রত্যেকটা খাবার যেন অমৃতের মতো লাগছে। এত মজাদার খাবার খুবই কম খেয়েছে রাফি। বাবা ঝুমু, তোর হাতে রান্না এত মজা, এত সুস্বাদু। নীলা তাহলে ঠিক কথাই বলেছে, বিয়ের পরে কিন্তু রেগুলার রান্না করে খাওয়াতে হবে আমায়। ঝুমু কিছু বুঝতে না পেরে অন্যমনস্ক হয়ে বলল। ইস আল্লাহ, শখ কত, দেখা যাবে। রাফিও আর কিছু না বলে খাবার মনোযোগ দিল। ঝুমার জন্য আর খাবার ওকে খাইয়ে দিল। ওরা প্রায় ভোর 4টার দিকে পৌঁছাবে। জ্যামে থাকলে 6টা-7টা বাজতে পারে। আর এখন রাত বাজে 8টা। আর 1 ঘন্টা পরে বসে থাকবে সবার ডিনার খাওয়ার জন্য। এই ঘন্টা ওরা ফের আড্ডায় মেতে গেল। এবার ঝুমও যোগ দিয়েছে ওদের সাথে। নীলা জোর করে এসে নিয়ে গেছে ঝুমকে সবার সামনে। নীলা ঝুমকে এনেই তুষারের পাশে বসালো। ঝুমুরকে দেখে রাজ আর নীলাসের কিছু ছেলে কাজিন তো ফিদা হয়ে গিয়েছে। কয়েকজন তো ওর সাথে ফ্লার্টিং করার চেষ্টা করছে। ঝুমুর এতে কোনো পাত্তা দিচ্ছে না। অন্যদিকে রাফির সাথে মেয়েরা খুব ফ্লার্টিং করছে। আর রাফি নিজেও ওদের সাথে খুব হেসে হেসে কথা বলছে, যেটা ঝুমুরের কাছে খুব অসহ্য লাগছে। আর লারা তো রাফির গা ঘেঁষেই আছে। হাসতে হাসতে কখনো রাফির গায়ের উপরেই পড়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে রাফি ওর কত কালকার আগে থেকেই বয়ফ্রেন্ড। এসব দেখে ঝুমির মাথাও দুষ্টু বুদ্ধি চেপে গেল। সেও অন্য ছেলেদের সাথে হেসে হেসে কথা বলছে, চোখ টিপ দিচ্ছে, হাই ফাইভ দিচ্ছে। এসব দেখে তো রাফির ভেতরে ভেতরে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। ঝুম রাফির রিয়াকশন দেখে পৈশাচিক আনন্দ পাচ্ছে। সে মনে মনে বলছে, এখন কেমন লাগছে বাচ্চা ধন? খুব তো আমায় এতক্ষণ জ্বালাচ্ছিলে। 1 ঘন্টা পরে বাস একটা রেস্টুরেন্টের সামনে থামলো। বড়সড় একটা রেস্টুরেন্ট। সবাই ভেতরে গেল। ঝুমও যেই ঢুকতে যাবে তখনই রাফি ওকে টেনে নিয়ে পেছনের একটা জায়গায় নিয়ে গেল। একদম ফাঁকা জায়গাটা। কোনো মানুষের চিহ্ন নেই। ঝুমুরকে দেওয়ালের সাথে চেপে ধরে রাফি জোরালো কণ্ঠে বলল, তোকে একবার বারণ করেছিলাম না? ছেলেদের সাথে হাসাহাসি তো দূরের কথা, কথা পর্যন্ত বলবি না। তাও তুই কোন সাহসে আমার কথা অমান্য করলি? এখানে সাহসের কি আছে? এটা তো একটা সিম্পল ব্যাপার। তুমি নিজেও মেয়েদের সাথে সেই রকমে হেসে হেসে কথা বলছিলে, তখন আমি কি তোমায় কিছু বলেছি? ওয়েট, এতে তোর জেলাস হচ্ছে? শোনো, তুমি আমার ভাই তাই না? না আমার বয়ফ্রেন্ড, না আমার হাজবেন্ড। তাহলে এখানে জেলাস হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর একটা কথা চিন্তা করলাম কি জানো, তোমার তো বিয়ে হয়ে যাচ্ছে তাই না? তাহলে আমি কেন সিঙ্গেল থাকবো? তাই ভাবি নীলাশ ভাইয়ার কাজিন রাহাত আছে না, আমার মনে হচ্ছে ও আমায় পছন্দ করে, আমাকে প্রপোজ করবে। যদি করে তাহলেও আমি একসেপ্ট করে নেব। কত হ্যান্ডসাম, কত ড্যাশিং ছেলে সে, কি বলো? ভালো হবে না বলো? রাফি তো রাগে না পারছে ঝুমুকে ধরে আছাড় মারতে। ঝুমুর গাল জোরে চেপে ধরে। তোকে প্রপোজাল অ্যাকসেপ্ট করা বার করছি। তুই ওই ছেলের থেকে 100 মাইল দূরত্ব বজায় রেখে চলবি। ওই ছেলের সাথে যেন তোকে কথা বলতে না দেখি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। মাইন্ড ইট। ও বলে রাফি চলে গেল। ঝুমু ও চলে যাওয়ার দিকে তাকিয়ে আনমনে বলতে লাগলো, ভালো তো তোমাকেই আমি বেসেছি, অন্য কারোর কথা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি, আর ভাববো না কখনো। ঝুমু আস্তে আস্তে হেঁটে ভেতরে চলে গেল। সবার ডিনার করা শেষ হলে মাত্র 1 ঘন্টা পরে শুরু হলো আবার বাস জার্নি। রাফিও বাকিরা সবাই আড্ডা দিচ্ছে, কিন্তু এবার ঝুমু ওদের সাথে জয়েন করে নাই।
মাথা ব্যথার দোহাই দিয়ে পেছনে গিয়ে বসেছে। ঝুমুর সামনের দিকে তাকিয়ে তাকিয়ে রাফি আর লারার ফাজলামো দেখছে। এতে ওর বুকটা চিনচিন করছে।